রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়ন। রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়ন। বিজেপির প্রার্থী সুখেন্দু শেখর রায়, মনোনয়ন পেশ সুস্মিতা দেবের, মনোনয়ন পেশ করলেন প্রকাশিক বড়াইকো। 3 তৃণমূল ত্যাগীর রাজ্যসভার মনোনয়ন পেশ। রাজ্যসভার প্রার্থী পদে মনোনয়ন পেশ করলেন, দেখুন মনোনয়ন পেশে উপস্থিত ছিলেন আজ শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক মন্ত্রীরা, যারা রাজ্যের বিধানসভায় বিভিন্ন দপ্তরের মন্ত্রী রয়েছেন, তারা উপস্থিত ছিলেন। দেখুন এই বর্তমান সমীকরণ যা বলছে, বর্তমান সমীকরণ অনুযায়ী যে এই 3 জন যারা যাচ্ছেন রাজ্যসভায় তাদেরাই জিতছেন, কেননা প্রতিদ্বন্দ্বিতা করার মতন আপাতত কেউ নেই। আর প্রতিদ্বন্দ্বিতা তারা করছেন না তৃণমূল অর্থাৎ বিরোধী শিবির। বিজেপির প্রার্থী সুখেন্দু শেখর রায়, বিজেপির প্রার্থী সুস্মিতা দেব বিশ্বাস এবং বিজেপি প্রার্থী প্রকাশিক বড়াইক, এই 3 জনকেই বিজেপি মূলত বিজেপিতে যোগদান করার 24 ঘন্টার মধ্যেই তাদের নাম ঘোষণা করা হয়েছে বিজেপির রাজ্যসভার সাংসদের জন্য, সেই পদের জন্য। এবং সেই মতোই আজ মনোনয়ন পেশ করা হলো বিধানসভায়, মনোনয়ন তারা পেশ করলেন। যদিও দেখুন রাজ্য ক্ষমতায় আসার পর কেটিভি বাংলার মুখোমুখি হয়েই রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি বলেছিলেন যে তৃণমূলীকরণ বিজেপিতে হবে না, বিজেপিতে তৃণমূলের জন্য সমস্ত দরজা বন্ধ। কিন্তু 2 মাস পর হয়তো ভালো তৃণমূলের যে যুক্তিটা উঠে এলো, সেখান থেকেই সুখেন্দু শেখর রায় কিংবা প্রকাশিক বড়াই কিংবা সুস্মিতা দেব বিশ্বাস তাদেরকে যোগদান করানো নিয়ে অনেক জলঘোলা, অনেক রকম এই মুহূর্তে সমালোচনার ঝড় উঠে আসছে। তার মাঝেই আজ দেখা গেল মনোনয়ন তারা পেশও করে দিলেন এবং মনোনয়ন পেশ করার পর সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিভিন্ন প্রার্থীরা। রাজ্যসভায় প্রার্থী পদে মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর, প্রকাশিক এবং সুস্মিতা দেব বিশ্বাস। দেখুন রাজ্য তৃণমূলের ভরাডুবির পর তারা কিন্তু বলা যেতে পারে তৃণমূল থেকে ধীরে ধীরে যেই তারা খসার মতন বিষয়, অর্থাৎ তৃণমূল থেকে সরে এসেছেন একের পর এক এমএলএ, একের পর এক এমপি, একের পর এক সাংসদ, সব মিলিয়ে ভেঙে তো খান তৃণমূল কংগ্রেস। আর ভরাডুবির পর থেকে বিশেষ করে প্রথম আমরা দেখেছিলাম সুখেন্দু শেখর রায়, তিনি রাজ্যসভার পদ থেকে, সাংসদের পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, তৃণমূল থেকে সরে আসেন, অনেক রকম বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি তৃণমূলে থাকাকালীনই। এবং তারপর তৃণমূল থেকে সরে এসে পদত্যাগ দিয়ে দিল্লিতে বৈঠক, হাই ভোল্টেজ হেভিওয়েট বৈঠক, এবং তারপরে বলা যেতে পারে এই বিজেপিতে যোগদান। সব মিলিয়ে রাজনৈতিক সমীকরণ যা বলছে 3 জনের জয় শুধুমাত্র সময়েরই অপেক্ষা। কেননা ঋতব্রতপন্থী তৃণমূল আপাতত তারা প্রতিদ্বন্দ্বিতায় নেই, তাদের তরফ থেকে কাউকে প্রার্থী করা হয়নি, যথেষ্ট আসন সংখ্যা তাদের কম, সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে ম্যাজিক ফিগার থেকে বেশি এই মুহূর্তে রয়েছে বঙ্গ বিজেপি। মনোনয়ন পেশ করলেন প্রকাশিক বড়াইক, মনোনয়ন পেশ করলেন সুস্মিতা দেব বিশ্বাস, মনোনয়ন পেশ করলেন বর্ষিয়ার নেতা সুখেন্দু শেখর রায়। আমরা ডিটেলস নেই, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, মনোনয়ন পেশ করলেন সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশিক। দেখো তুমি সম্ভবত, আমরা নিয়েছিলাম ইন্টারভিউ, তুমি সরাসরি কথা বলেছো শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে আজ থেকে ঠিক 1.5 মাস আগে। তিনি বলেছিলেন যে আপাতত তৃণমূলের জন্য সমস্ত দরজা বন্ধ, এক্সক্লুসিভ আমাদের জানিয়েছিলেন। কিন্তু কিছুটা সুর নরম করে ভালো তৃণমূলের রবটা উঠতে শুরু করে এবং সেখান থেকে হয়তো এই 3 জন আসলেন বিজেপিতে এবং তারা রাজ্যসভার পদের জন্য বিজেপি প্রার্থী হয়ে মনোনয়ন পেশ করে ফেললেন। সব মিলে রাজনৈতিক সমীকরণ যা বলছে জয় একেবারে নিশ্চিত এই 3 জনের। একদমই, এবং আজকেই কিন্তু তারা 3 জনই সুখেন্দু শেখর রায়, প্রকাশিক বড়াইক এবং সুস্মিতা দেব, তারা তাদের যে মনোনয়ন, সেই মনোনয়ন বিধানসভায় এসে পেশ করেন। এবং তাদের সঙ্গে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং তার পাশাপাশি আরও বিভিন্ন দপ্তরের মন্ত্রীরা উপস্থিত ছিলেন। অগ্নিমিত্রা পাল ছিলেন, স্বপন দাশগুপ্ত, তাপস রায়, পরিষদীয় মন্ত্রী শঙ্কর ঘোষ, তারা প্রত্যেকেই উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতে মনোনয়ন জমা দিলেন। এবং আগামীকাল এই মনোনয়ন কিন্তু স্ক্রুটিনি রয়েছে এবং তারপর মনোনয়ন প্রত্যাহারের দিন রয়েছে 17 তারিখে। তুমি জানো যে ইতিমধ্যে এই মুহূর্তে বিধানসভার আসন সংখ্যার নিরিখে বলা যেতে পারে যে 208টি আসন রয়েছে বিজেপির, এবং অন্যদিকে তৃণমূলের মধ্যে যে বিভাজন হয়েছে তার মধ্যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা, তার সঙ্গে কিন্তু সবথেকে বেশি সংখ্যক তৃণমূলের বিধায়ক রয়েছেন। কিন্তু
এই মুহূর্তে দাঁড়িয়ে সংখ্যাধিক্যের যে বিচার, সেখানে দাঁড়িয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে তাদের যেহেতু আসন সংখ্যা সেরাম নেই, ফলে রাজ্যসভার ভোটে প্রার্থী দেওয়া বা প্রতিদ্বন্দ্বিতা করার কোনো রকম পরিকল্পনাই তাদের নেই। ফলে যেমনটা তুমি বলছিলে যে 17 তারিখে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন আনুষ্ঠানিক ভাবে, কিন্তু তারপরেই বলা যেতে পারে যে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ সিং বড়াই তারা কিন্তু বিজেপির টিকিটে ফের রাজ্যসভায় যেতে চলেছে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। অন্যদিকে আমরা কথা বলেছিলাম দুই প্রার্থী সুখেন্দু শেখর রায়ের সঙ্গে। তিনি বললেন যে যেহেতু তিনি মনোনয়ন জমা দিয়েছেন এবং নির্বাচনের যে প্রসিডিওর, সেই প্রসিডিওর শুরু হয়ে গেছে, ফলে এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি এই রাজ্যসভার প্রার্থী হিসেবে তিনি কোনো রকম মন্তব্য তিনি করবেন না। অন্যদিকে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সুস্মিতা দেবের সঙ্গে। তার যেটা বক্তব্য ছিল যে যেহেতু মুখ্যমন্ত্রী, তিনি ধন্যবাদ জানিয়েছেন যে মুখ্যমন্ত্রীকে, বিজেপি রাজ্য সভাপতিকে, যে তারা নিজেরা উপস্থিত ছিলেন তাদের মনোনয়ন জমার ক্ষেত্রে, এবং এইখানে দাঁড়িয়ে তিনি বলেছেন যে একটা পরিবারের মতো একটা পরিবেশ তিনি এখানে দেখেছেন, এবং বিজেপি কর্মী সমর্থকদেরকেও তিনি কিন্তু ধন্যবাদ জানিয়েছেন তাকে প্রার্থী করার বিষয় নিয়ে। এবং তার পাশাপাশি তাকে যখন জিজ্ঞেস করা হয় যে মুখ্যমন্ত্রী কোনো কথা বলেছেন কিনা, সেক্ষেত্রে তিনি বলেছেন যে রাজ্যের বিভিন্ন বিষয় সেগুলোকে রাজ্যসভায় তুলে ধরার ক্ষেত্রে, জিরো আওয়ারে সেই বিষয় নিয়ে আলোচনার ক্ষেত্রে বা তাদের বক্তব্য তুলে ধরা, সেই সমস্ত বিষয়গুলির কথা মুখ্যমন্ত্রী বলেছেন। পাশাপাশি বিভিন্ন দপ্তরের এই মুহূর্তে যেহেতু কেন্দ্র বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, ফলে কেন্দ্রের তরফ থেকে আরও রাজ্যের জন্য বিভিন্ন দপ্তরের বিভিন্ন দাবি দেওয়া, সেই বিষয়গুলোকে উত্থাপন করে রাজ্যের প্রগতি বা রাজ্যের উন্নয়নের ক্ষেত্রে, সার্বিক উন্নয়নের ক্ষেত্রে যে কাজগুলো একজন রাজ্যসভার সাংসদ হিসেবে করা উচিত, সেই বিষয়ে পরামর্শ মুখ্যমন্ত্রী তাদেরকে দিয়েছে, এবং আগামী দিনে তারা সেই পরামর্শ মেনেই কিন্তু এগোবেন। সব মিলিয়ে বলা যেতে পারে যে এই যে তিনটি আসন যে ফাঁকা হয়েছিল, তুমি জানো তিনজনেই তৃণমূল কংগ্রেসের বিধায়ক ছিলেন, সাংসদ ছিলেন। তারপর সেখান থেকে তারা পদত্যাগ করার পরে বিজেপিতে যোগদান, এবং তারপর আজকে তারা মনোনয়ন জমা, এবং তাদের জয় কিন্তু বলা যায় সময়ের অপেক্ষা। গৌরব, একদমই তাই। অর্থাৎ বিজেপি রাজ্যসভার 3 প্রার্থীদের মনোনয়ন পেয়ে শুধুমাত্র সময়ের অপেক্ষা, জয়। কিন্তু ত্রয়ন, এখান থেকে সমালোচনার যে ঝড়টা, সেখানে তারা কিভাবে সামলাবেন বঙ্গ বিজেপি? এবং তুমি যেমনটা বলছিলে যে রাজ্যসভায় গিয়ে জনপ্রতিনিধি হিসেবে যখন কাজ করবেন, কি কি দাবি দাওয়াগুলো থাকছেন যা সমাধান করা এতদিন পর্যন্ত সম্ভব হয়নি, বা যেমনটা দাবি দাওয়া, দেখো যদি বলতে গেলে সুখেন্দু শেখর রায় বলেছিলেন যে তৃণমূল থেকে কাজ করা সম্ভব হয়নি, কারণ তৃণমূলের ভাঙনটা সুখেন্দু শেখর রায়কে দিয়ে শুরু হয়েছিল। তিনিই প্রথম রাজ্যসভা থেকে পদত্যাগ করেছিলেন, তৃণমূল থেকে সরে এসেছিলেন। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে সমীকরণটা ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়াতে পারে ত্রয়ন? দেখো, খুব স্বাভাবিকভাবে সমীকরণের ক্ষেত্রে রাজ্যসভায় তুমি যদি দেখো যে বেশ কিছু ক্ষেত্রে কিন্তু বিজেপির বা এনডিএর কিন্তু সংখ্যাধিক্যের নিরিখে বেশ কিছু ক্ষেত্রে সমস্যা রয়েছে, এবং যে কারণে আমরা দেখেছিলাম যে লোকসভায় বেশ কিছু বিল পাশ হলেও সেগুলো কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে আটকে থাকার একটা সম্ভাবনা দেখা যাচ্ছিল। ফলে সেখানে দাঁড়িয়ে এই তিনজন এবং আরও বেশ কিছু বিধায়ক, সাংসদকে যদি রাজ্যসভায় বিজেপিতে অন্তর্ভুক্ত করা যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা মনে করা হচ্ছে যে বিজেপির রাজ্যসভাতেও বিভিন্ন ক্ষেত্রে বিল পাসের ক্ষেত্রে কাজে দেবে। ফলে সব মিলিয়ে বলা যায় সমীকরণ এই মুহূর্তে দাঁড়িয়ে তৃণমূল কিন্তু অনেক বেশি ফাঁকা হচ্ছে, বিশেষ করে কালীঘাট তৃণমূল, এবং সেখানে দাঁড়িয়ে একদিকে যেমন সাংসদ সংখ্যা কমছে তাদের, এবং তার পাশাপাশি বলা যেতে পারে যে এখানেও যে বিধায়কদের যে বিভাজন রয়েছে, সেখানেও কিন্তু তুমি জানো লোকসভার ক্ষেত্রে লোকসভার প্রায় 20 জন বিধায়ক তারা অন্য দলে সেখানে যোগদান করেছেন, এবং সেই দল তারা কিন্তু বিজেপিতে এনডিএকে সমর্থন করে বলেছে। ফলে সব মিলিয়ে সমীকরণের বিষয়ে তুমি যদি দেখো যে এ রাজ্য থেকে কিন্তু বিজেপি এই মুহূর্তে উত্তর বৃদ্ধি পাচ্ছে, সেটা কি লোকসভায় বলো, হয়তো সরাসরি যে সমস্ত তৃণমূলের সাংসদরা লোকসভার তারা অন্য দলে গেছেন, তারা হয়তো সরাসরি যাননি, কিন্তু এনডিএকে সমর্থন মানে সেখানেও কিন্তু একটা বড় সংখ্যা তারা তৃণমূল থেকে নিয়ে নিতে পারলেন বলা যেতে পারে। এবং রাজ্যসভার ক্ষেত্রেও কিন্তু ইতিমধ্যে বলা যায় তারা তিনজনে কিন্তু বিজেপিতে যোগদান। আমরা দেখো রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের সাথে কথা বলার চেষ্টা করছিলাম, তারা যেমনটা বলছেন ওই অপারেশন লোটাসের আওতাভুক্ত সমস্ত বিষয়টা কেন্দ্রিক করার চেষ্টা করছেন তারা বলছেন অপারেশন লোটাসের মধ্য দিয়ে হয়তো ওই 20 জন তৃণমূলের সাংসদ এনডিএ সমর্থিত এনসিপিতে যোগদান করাই হোক না কেন, কিংবা রাজ্যসভায় 3 জন তৃণমূলের ত্যাগী 3 জন প্রার্থী করে তাদের পাঠানোই হোক না কেন, সব দিক থেকে অপারেশন লোটাসের আওতাভুক্ত কেন্দ্রে, কেননা রাজ্যসভায়
তুমি যেমনটা ঠিক বলছিলে, পাশাপাশি লোকসভায় অনেক বিল আটকে রয়েছে, বিলগুলো এখন পাশ করানোই প্রধান লক্ষ্য। আর বিলগুলো পাশ করাতে না পারলে 2029 সালে হয়তো বিজেপির জন্য সবচেয়ে বেশি প্রেশার, সবচেয়ে বেশি চাপের বিষয় হয়ে দাঁড়াবে। একদমই। এবং তুমি যদি দেখো যে এই যে 3বার বিজেপি সরকার কেন্দ্রে এলো, সেখানে এবারের সরকারকে কিন্তু বিজেপি সরকার নয়, কারণ এনডিএ সরকার বলা হচ্ছে। কারণ একদিকে যেমন নীতিশ কুমারের দল এবং অন্যদিকে চন্দ্রবাবু নাইডু, তাদের দুজনের সমর্থন নিয়ে কিন্তু সরকার গড়তে হচ্ছে। অর্থাৎ অ্যাবসলিউট মেজরিটি বা অ্যাবসলিউট যে সংখ্যা পাওয়া, সেই সংখ্যা কিন্তু এবারে নেই। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে 2029-এর নির্বাচন, কারণ 3টে টার্মস অর্থাৎ প্রায় 15 বছর একটা যখন থাকবে, ইতিমধ্যে 12 বছর হয়েছে, একটা সরকারের বিরুদ্ধে কিন্তু একটা অ্যান্টি ইনকামটেন্সি সেই ফ্যাক্টরটা কিন্তু কাজ করে, প্রতিষ্ঠান বিরোধী মনোভাব একটা কাজ করে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু বড় যে স্টেটগুলো রয়েছে সেই সমস্ত জায়গা থেকে কিন্তু তাদেরকে আসন সংখ্যা আরও বাড়াতে হবে। এবং এবারে তুমি জানো এ রাজ্য থেকে 12 জন সাংসদ নির্বাচিত হয়েছিল লোকসভায়, যেটা 18টা ছিল। ফলে স্বাভাবিকভাবেই আগামী দিনে সেই সংখ্যা যত বাড়াতে পারবে, তাহলেই কিন্তু অন্য স্টেটে যদি সংখ্যা কমে, তাহলে কিন্তু এখান থেকে সেই জায়গাটা পাবে। আর যেহেতু রাজ্যসভায় মনোনীত প্রার্থী হন, রাজ্যসভার ক্ষেত্রে যেহেতু বিধায়কদের ভোটে নির্বাচিত হন একজন সাংসদ, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু খুব স্বাভাবিকভাবেই বলা যেতে পারে যে এবারে বিজেপির যে সংখ্যা, সেই সংখ্যায় কিন্তু তারা বেশিরভাগ সম্ভবত 5টি, মোট 6টি আসন এখান থেকে, তার মধ্যে সম্ভবত 5টি আসন কিন্তু তারা এখান থেকে জিততে পারবেন এমন তাদের সংখ্যা রয়েছে। এবং অন্যদিকে আরও একটা বিষয়, যে ডিলিমিটেশনের একটা প্রসঙ্গ রয়েছে, এবং সেই ডিলিমিটেশন যদি হয় তাহলেও কিন্তু একটা বলা যেতে পারে যে একটা সুবিধে সেক্ষেত্রে কিন্তু বিজেপি পাবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে 294 যে আসন বিধানসভার ক্ষেত্রে রয়েছে, সেই আসন সংখ্যা কিন্তু বাড়বে। এবং সেই আসন সংখ্যা যদি বাড়ে, কারণ বারবারই বিজেপির তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আসন সংখ্যা এই মুহূর্তে রয়েছে এবং যেভাবে সংখ্যা জনসংখ্যা বেড়েছে, ফলে একদিকে যেমন জনগণনার একটা বিষয় রয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে সেই জনগণনা শেষ হওয়ার পরে কিন্তু এই যে বিধানসভার যে আসন, সেই আসন কিন্তু বাড়ার একটা সম্ভাবনা রয়েছে। এবং সেক্ষেত্রে কিন্তু রাজ্যসভার আসনও এখান থেকে বাড়বে। ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু এই রাজ্য থেকে বিজেপির আরও বেশি সংখ্যক, তারা যদি মেজরিটি আরও বাড়াতে পারে, ফলে সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই সংখ্যা তারা একটা পাওয়ার সেই সম্ভাবনাও কিন্তু এখানে রয়েছে। এবং তুমি যেমনটা বলছিলে গৌরব, যে যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রে অ্যাবসলিউট মেজরিটি নেই, তাকে অপেক্ষা করতে হচ্ছে দুটি দলের ওপর, একদিকে জনতা দল, একদিকে নীতিশ কুমারের দল, অন্যদিকে চন্দ্রবাবু নাইডুর দল। ফলে সেখানে দাঁড়িয়ে তার সঙ্গে কিন্তু প্রতিষ্ঠান বিরোধী মনোভাব রয়েছে, একটা দলের বিরুদ্ধে তৈরি হয় যখন সে সরকারে রয়েছে, তার বিভিন্ন ত্রুটি বিচ্যুতি হয়, সেই বিষয়গুলোকে কিন্তু ধরা হয়। এবং সেইখানে দাঁড়িয়ে কিন্তু বলা যেতে পারে যে সেই চেষ্টা বা সেই বিষয়টা কিন্তু অবশ্যই নজর থাকবে বা নজর রাখবে আগামী দিনে বিজেপি নেতৃত্ব। এবং অবশ্যই এবারে যারা 3 জন মনোনীত হলেন, সেই বিষয়টাও কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। এবং তুমি জানো যে সুখেন্দু শেখর রায় এবং তার পাশাপাশি সুখেন্দু শেখর রায়, প্রকাশজিৎ বড়াইক এবং সুস্মিতা দেব, এই যে 3 জন এখান থেকে এবারে নির্বাচিত হলো, সেটা কিন্তু তাদের জয়, সেটা বলা যেতে পারে। খুবই সময়ের অপেক্ষা, যেমনটা তোমায় বলছিলাম যে আগামীকাল স্কুটনি রয়েছে, এবং সেই আগামীকাল স্কুটনির পরে বলা যায় যে 17 তারিখ মনোনয়ন প্রত্যাহারের দিন রয়েছে। এবং যেমনটা তোমায় আমি বলছিলাম, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সুস্মিতা দেব। দিদি, আজকে আপনি মনোনয়ন জমা দিলেন এবং আগামী দিনে কিভাবে এগোবেন? এবং আপনি বলছিলেন যে পরিবারের মতো বিজেপির রাজ্য সভাপতি, মুখ্যমন্ত্রী তারা এসছেন আপনার নমিনেশনে। আমি শুভেন্দু বাবু, অনারেবল চিফ মিনিস্টার অফ বেঙ্গল, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে বেঙ্গল গভর্নমেন্টের যারা মন্ত্রীরা ছিলেন, বিধায়করা ছিলেন, তাদের প্রতিও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা একটা পরিবার হিসাবে আগামী দিনে কাজ করব। পশ্চিমবঙ্গতে অনেক কাজ বাকি রয়েছে। আমরা আসামে দেখেছি যে ডাবল ইঞ্জিন সরকার যেভাবে আসাম ত্রিপুরাতে কাজ করেছে, শুভেন্দুবাবুর সেই টার্গেট রয়েছে যে পশ্চিমবঙ্গতে সেই ধরনের উন্নতি হোক, প্রগতি হোক, এবং উনি যেভাবে নির্দেশ দিবেন আমরা কাজ করব। মুখ্যমন্ত্রী আজকে কি পরামর্শ দিলে আপনাদের আগামী দিনে 0 আওয়ারে কি কি বিষয়গুলো তোলার বিষয়? মুখ্যমন্ত্রী ওয়াজ ভেরি ক্লিয়ার যে আমরা ইউনাইটেডলি কাজ করব, এবং প্রাইম মিনিস্টার মোদির যে ভিশনটা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্যে, সেটার প্রতি আমরা সবাই এক হয়ে আগামী দিনে কাজ করব। খুবই ভালো লেগেছে, কারণ ফাইন্যান্স মিনিস্টার ওয়াজ দেয়ার, আরবান ডেভেলপমেন্ট মন্ত্রী ছিলেন,
পার্লামেন্ট ইন্ডাস্ট্রি মন্ত্রী ছিলেন, সবার সঙ্গে আজকে পরিচয় হয়েছে। তো যদিও আমি সবাইকেই চিনি, বাট স্টিল একটা মুখ্যমন্ত্রীর সামনে যখন কথাবার্তা হয় একটা অন্য প্রভাব থাকে। অফিসে আজকে আমরা যখন গেলাম, আমি যেটা দেখতে পেরেছি যে সিএম সবার সঙ্গে সরাসরি কথা বলছেন, সিএম সবার কথা শুনছেন, সিএম নিজের সাজেশন দিচ্ছেন। দিস ইজ এ ডায়লগ। ডায়লগটা কী হয়, দুতরফা হয়। আর মোনোলগটা কী হয় যে লিডার বলছে আর বাকি সবাই ইয়েস স্যার করছে। তো দ্যাটস আ বিগ ডিফারেন্স। আগে কি তাই ছিল? আগে কি এটাই ছিল মনোলগ? এটা তো তৃণমূলের ওদেরকে জিজ্ঞেস করেন, আমাকে কি জিজ্ঞেস করছে। ধন্যবাদ দিদি কথা বলার জন্য। আমরা কথা বললাম এই মুহূর্তে সুস্মিতা দেব এই মুহূর্তে মনোনীত হয়েছেন বিজেপির তরফ থেকে। তিনি তার বক্তব্য তুলে ধরলেন এবং যেটা খুব উল্লেখযোগ্য তিনি কিন্তু বললেন যে যখন আমরা শুভেন্দু অধিকারীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি তখন কথাটা দু অর্থের হয়েছে, অর্থাৎ মুখ্যমন্ত্রী বলেছেন এবং পাশাপাশি উল্টো দিকে যিনি রয়েছেন অর্থাৎ তাদের বক্তব্য শোনা হয়েছে। কিন্তু তৃণমূলের ক্ষেত্রে শুধু একজনই কথা বলতেন, বাকিরা বলতে পারতেন না। ফলে এই পার্থক্য, এই ফারাকের বিষয়টা কিন্তু তিনি মনোনয়ন জমা দিয়ে আমাদের ক্যামেরার সামনে তুলে ধরলেন। একদমই তাই। সব মিলিয়ে তৃণমূলকে ছোট্ট করে খোঁচাও দিলেন তোমার কথার সঙ্গে কথা বলতে গিয়ে, যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে সবার সাথে কথা বলছেন, সরাসরি যোগাযোগ রাখছেন, সাজেশন নিচ্ছেন, সাজেশন দিচ্ছেন। কিন্তু গতবারের বিষয়টা ওই এক কথায় বলা যেত মমতা বন্দ্যোপাধ্যায়কে তো খোঁচা দিয়ে বসলেন সুস্মিতা দেব, এই মুহূর্তে রাজ্যসভা থেকে বিজেপির প্রার্থী। ত্রয়ন, একদমই তোমার কথা সূত্র ধরে সে কথাটাই বলা যায় যে কোথাও একটা খোঁচা তিনি কিন্তু অবশ্যই দিয়ে বিজেপির দিন। ধন্যবাদ রায়ন সঙ্গে থাকার জন্য। পরবর্তী তোমার সঙ্গে আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। বিজেপির প্রার্থী সুকেন্দু শেখর রায় এবং সুস্মিতা দেব এই মুহূর্তে স্টুডিও ছিল আমাদের সঙ্গে, ত্রয়ন প্রতিনিধি ছিল। তিনি সরাসরি তুলে ধরলো সুস্মিতা দেবের বক্তব্য। তিনি যা বললেন যে তিনি বিজেপির সঙ্গে কাজ করতে পেরে তিনি আগ্রহী রয়েছেন, বিজেপির হয়ে কাজ করবেন এবং মানুষের জন্য কাজ করবেন। পাশাপাশি যেই তৃণমূলের বিরুদ্ধে যেই অভিযোগগুলো প্রথম থেকে আসছিল যে তৃণমূলে থেকে কাজ করতে পারছিলেন না, একটা কোথাও সমন্বয়ের অভাব ছিল, সেই অভাবটা হয়তো এবার বিজেপিতে পাচ্ছেন না তিনি, এমনটাও তিনি বললেন এক্সক্লুসিভলি। বিজেপির প্রার্থী সুকেন্দু শেখর রায়, সুস্মিতা দেব এবং প্রকাশ চিক তিনজনেই কিন্তু আজ মনোনয়ন পেশ করলেন। শুধুমাত্র এখন সময়ের অপেক্ষায় বলবে এবং শেষ পর্যন্ত ওই প্রত্যাহারের ডেট পর্যন্ত যা রয়েছে এবং তারপরেই সরাসরি ঘোষণা, এবং তারাই যাচ্ছেন আগামীতে বিজেপির তিনজন মনোনীত প্রার্থী, তারাই আগামীতে রাজ্যসভায় সাংসদ হয়ে যাচ্ছেন। শুধুমাত্র সময়ের অপেক্ষা, এখন সেটাই দেখা। সময় এখন বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। রাজ্য থেকে দেশ সব খবরই তুলে ধরবো আমরা। খবরের ভেতরের খবরটা আসলে কি, দেব তার ইঙ্গিত।